নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। পাশাপাশি নয়, মুখোমুখি নয়, সে এক অদ্ভুত নৈকট্য। কথাটা অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তৃণমূল এবং বিজেপির সম্পর্ককে এইভাবে ব্যাখ্যা করা যায় বলে আমার মনে হয়। পাশাপাশি নয়, মুখোমুখি নয়, সে এক অদ্ভুত নৈকট্য। সেটিং তত্ত্বের প্রবক্তারা আমার এই কথা শুনে বলতে শুরু করবেন, যাক, শেষ পর্যন্ত অর্কবাবু আপনি তো মেনে নিলেন যে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং আছে। আমি আদৌ এই কথাটা সেই অর্থে বলিনি। আমি তৃণমূলের 25 পেরিয়ে 26-এ পায়ের যে মুহূর্ত, সেই মুহূর্তটাকে ধরবার জন্যই এই কথাটা বললাম। পাশাপাশি নয়, মুখোমুখিও নয়, সে এক অদ্ভুত নৈকট্য। কেন্দ্রের শাসক দলের সঙ্গে বাংলায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে তৃণমূলের ইতিহাস যদি আপনি দেখেন, তাতে তো দুটো ভাগ আছে। একটা হচ্ছে বিরোধী তৃণমূল, একটা শাসক তৃণমূল। নেতাজি নগরের সার্কাস, মানে ওটা নেতাজি নগর নাম দেওয়া হয়েছিল। কংগ্রেসের অধিবেশন 97 সালে নেতাজি ইন্ডোরে বসেছিল। কংগ্রেস স্পেশাল ট্রেনে করে কংগ্রেসের তাবর নেতারা দিল্লি থেকে এসেছিলেন। দানাপুরের বৃদ্ধ সভাপতি গরুর গাড়ি করে হাওড়া স্টেশন থেকে নেতাজি ইন্ডোরে নিয়ে যাওয়া হয়েছিল। নাম হয়েছিল অধিবেশন স্থলে নেতাজি নগর। তার বাইরেই মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তার মতো করে পাল্টা কর্মসূচি। তারপরে তৃণমূলের জন্ম, এনডিএর সঙ্গে যাওয়া, দুদফায় কেন্দ্রে রেলমন্ত্রীর থেকে পদত্যাগ করে 1999-তে রেলমন্ত্রী থেকে পদত্যাগ করে আবার কংগ্রেসের হাত ধরে 2001-এর ভোটে লড়া, রাজ্যে ভিক্টরি সাইন দিয়ে কালীঘাটের বাসভবনে যাওয়া নির্বাচনের গণনার আগের দিন। তারপরে ফল বেরোনোর পর চরম আশাহত হয়ে খিলবন্দি করে রাখা নিজেকে। তারপর আবার আস্তে আস্তে এনডিএতে ফেরা, দপ্তরবিহীন মন্ত্রী প্রথমে, তারপরে কয়লা মন্ত্রী। 2004-এ অভূতপূর্ব নির্বাচনে বিপর্যয়, সিঙ্গুর নন্দীগ্রামকে পুঁজি করে ঘুরে দাঁড়ানো, কংগ্রেসের হাত ধরে 2008-এ 19টা লোকসভায় জয়, 2011-য় কংগ্রেস এবং নানাবিধ বামেদের নিয়ে ক্ষমতা দখল। এ তো তৃণমূল তখন বিরোধী রাজনীতি পরিসরে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু। 2004-এ যখন একটা মাত্র আসন তৃণমূল পেল, মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন। কলকাতা জুড়ে তারা পোস্টার করেছিল 41 সঙ্গে 1-এর লড়াই, চলো এবার ঘুরে দাঁড়াই। তারপর তৃণমূল ঘুরে দাঁড়িয়েছিল। 11 সাল থেকে এই পর্বের মধ্যে যদি আপনি দেখেন তৃণমূলকে, তারা সরকারে আসেন, এককভাবে সরকারে আসেন, 3টে নির্বাচনে জিতে সরকারে আসেন, 2টো নির্বাচন 16 এবং 21 এককভাবে লড়াই করে ক্ষমতায় আসেন। বিজেপির ইসবার 200 পারের চ্যালেঞ্জকে প্রতিহত করে ক্ষমতাসীন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক কর্মসূচি সরকার নিয়েছে, একটা বেনিফিশিয়ারি ক্লাস তৈরি হয়েছে। সরকার বলে যে আমরা পাশে আছি। নানাবিধ ভাতা, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, যথেষ্ট কার্যকরী সরকারি প্রকল্প, অন্তত ভোট বাক্সে যার ফায়দা পাওয়া যায়, কন্যাশ্রী। কিন্তু সবকিছু ঢাকা পড়ে যাচ্ছে র্যাম্প্যান্ট করাপশন। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সবথেকে বড় অর্থনৈতিক অপরাধ সংগঠিত হয়েছে এই জমানায়। তাই সামাজিক কর্মসূচির যে খতিয়ান তৃণমূল দিচ্ছে, তা অনেকটা ঢাকা পড়ে যাচ্ছে দুর্নীতির অভিযোগে। 2001 সালে যার রাজনীতিতে আত্মপ্রকাশ, পরবর্তীকালে প্রবল প্রতাপশালী মহাসচিব, একাধিক দপ্তরের মন্ত্রী, পার্থ জেলে,
মমতার দীর্ঘদিনের সঙ্গী বালু জেলে, প্রাথমিক শিক্ষা পর্ষদের 10 বছরের সভাপতি মানিক জেলে, কয়েকজন বিধায়ক জেলে, শিক্ষা দপ্তরের প্রাক্তন কর্তারা সব জেলে। শুধু দুর্নীতি নয়, খাদ্য, মিড ডে মিল, কত কেলেঙ্কারির খবর সামনে আসছে, কয়েক হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতি। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 সালের আগে মানুষ সততার মূর্ত প্রতীক বলতো, তারা কিন্তু এই শব্দবন্ধটার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ব্যবহার করে না, এবং তৃণমূলও লেখে না যে তারা সততার মূর্ত প্রতীক। এটাই হচ্ছে প্যারাডাইম শিফট তৃণমূলের নিজেদের অবস্থানে। তারা লিখতে পারবে না আর, কারণ তারা জানে যে 13 তলা 14 তলা জানে না কেউ দুর্নীতি করলে নিজের উদ্যোগে করেছে, এই তত্ত্ব মানুষ নেবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন সব দিকে তার নজর আছে, কে কোথায় কি করছে তিনি জানেন। মুর্শিদাবাদের 2 বিধায়ক ট্রেনে যেতে যেতে মমতা অভিষেকের নামে 2-একটা বিতর্কিত মন্তব্য করেছেন। ভরা সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ট্রেনে বসে তোমরা আমার আর অভিষেকের নামে নানা রকম কথা বলছো, সব আমি জানি। তাহলে তিনি সব যখন জানেন, তাহলে 13 তলা 14 তলা কিভাবে জানতে পারলো না যে পার্থ এভাবে চাকরি বেচলো, মানিক চাকরি বেচলো, বারু খাদ্য লুট করলো? মানুষ তো এই প্রশ্নগুলো করছে, তার তো কোনো জবাব নেই। তখনই কেন্দ্রীয় এজেন্সির চক্রান্তের তত্ত্ব খাড়া করা হচ্ছে। চিরে ভিজবে? ভিজবে না। তৃণমূলের তো কোনো নির্দিষ্ট নীতি নেই, বিদেশ নীতি, আর্থিক নীতি, অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি, কিচ্ছু নেই। সিপিএম বিরোধিতা থেকে তৃণমূলের জন্ম। সিপিএম এখন ক্ষয়িষ্ণু শক্তি। তাই যখন একটা রাজনৈতিক দলের কোনো মতাদর্শগত ভিত্তি থাকে না, আর সেখানে করাপশন র্যাম্প্যান্ট হয়, এবং সেই করাপশনকে রোকবার এবং করাপ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সম্ভব হয় না মতাদর্শহীন রাজনৈতিক দলে, যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। তাই 25-এ পেরিয়ে 26-এ পা তৃণমূল একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। কিছুদিন আগে থেকেই নতুন তৃণমূলের দাবি উঠতে শুরু করেছে। অভিষেক ঘনিষ্ঠ বিধায়করা বলছেন যা অপকীর্তি হয়েছে সে 2011 থেকে 21 পর্যন্ত, 21-এর পর থেকে নয়। অর্থাৎ তারা ধোয়া তুলসী পাতা, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সঙ্গীরাই যত নষ্টের মূলে। তাহলে একটা আড়াআড়ি বিভাজন আছে তৃণমূলের, সেটা খুব প্রকট, সেটাকে এখন আর লুকাবার চেষ্টা কেউ করছে না। নবীন প্রবীণ দ্বন্দ্ব সেটাকে আরো বেআব্র করে দিয়েছে। কিন্তু কে কতদূর এগোবেন আর কে কতদূর অ্যাডজাস্ট করবেন সেটা এই মুহূর্তে বলা যায় না। তাই রজত জয়ন্তী পেরিয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের ভিত্ত খুব নড়বড়ে, খুবই নড়বড়ে। ওই মতাদর্শগত কোনো বন্ধন না থাকায় তাই ভাঙতেই পারে তৃণমূল। নতুন তৃণমূল হতে পারে, জাতীয়তাবাদী তৃণমূল হতে পারে, অনেক কিছু হতে পারে। অতীতে কংগ্রেসও অনেকবার ভেঙেছে, তার কংগ্রেসের উত্তরাধিকার তো তৃণমূল, তাই তৃণমূল ভাঙলেও অবাক হওয়ার কিছু নেই। কিন্তু কংগ্রেসের একটা নির্দিষ্ট মতাদর্শ আছে, তৃণমূলের মতাদর্শ নেই। এবার এই যে নিয়োগ দুর্নীতি, বামেরা তো চিলচিৎকার করছেন, তারা 34 বছর ক্ষমতায় ছিলেন, তারা অনেক কথা বলেন, তারা সব ধোয়া তুলসী পাতা ছিলেন, তাদের সময় কিছু হয়নি, যত দোষ নন্দঘোষ তৃণমূলের আমলে। আমি একটা বই থেকে কয়েকটা লাইন আপনাদের একটু পড়ে শোনাতে চাই। এই বইটার লেখক কোনো বিরোধী রাজনৈতিক দলের সমর্থক বা নেতা নন, বা কোনো বাজারি কাগজে কাজ করা সাংবাদিক নন। আমি শুধু লেখাটা পড়ছি একটু। ফের বলি,
পেটোয়া অধ্যক্ষরা ধরা পড়েছেন। উপযুক্ত যোগ্যতা গুণাবলী থাকুক না থাকুক, তাদের দাবি পূরণ করতে হবে, এটা তো কোনো আলাদা সমস্যা নয়, মৌলিক দৃষ্টিভঙ্গির প্রশ্ন। দক্ষতা বনাম বশ্যতার প্রচলিত দ্বন্দ্ব। কংগ্রেস আমলে কমিউনিস্টদের সরকারি কাজে ও অন্যত্র আদৌ সুযোগ সুবিধা দেয়া হতো না। ৩০ বছর ধরে যোগ্য বামপন্থীরা ধারাবাহিকভাবে অন্যায়ের শিকার হয়ে এসছেন। এখন আমরা ক্ষমতায় ঢুকেছি, অতীতে কৃত অন্যায় খানিকটা সংশোধন তো অবশ্যই করতে হবে। আমরা তো যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বদ্ধপরিকর। মুশকিল দেখা দেয় যখন চাপ সৃষ্টি হয়, যারা যোগ্যতাহীন তাদেরও সুযোগ পাইয়ে দিতে হবে। যোগ্য ব্যক্তিরা যদি থাকেন কোনো পদের প্রার্থী রূপে, তাহলেও কংগ্রেস আমলে যে অবিচার হয়েছে তার জবাব হিসেবে আমাদের পাল্টা অবিচার করতে হবে। আমার কাছে এই প্রস্তাব কিছুতেই গ্রহণযোগ্য হচ্ছিল না, অথচ রোগ ক্রমশ সংক্রামক। একটু আগে উল্লিখিত রাষ্ট্রমন্ত্রীটির শত অপরাধ যে নিরিখে মাপ করা হচ্ছিল, সেই একই নিরিখে প্রচুর অতি অযোগ্যকে এখানে ওখানে ঢোকানোর উৎসাহের অন্ত নেই। শিক্ষায়, পরিবহনে, স্বাস্থ্য বিভাগে, সংস্কৃতি দপ্তরে, আরও নানা জায়গায়। সবচেয়ে অসুখী বোধ করছিলাম শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে। শিক্ষক নিয়োগে প্রতিভাবান, মেধাবী, পরীক্ষায় চমৎকার ফল দেখানো প্রার্থীদের দূরে সরিয়ে পার্টির প্রতি বিশ্বস্ত মানুষজনকে ঢুকিয়ে দেয়া, নির্বাচক মণ্ডলীতে পছন্দ মতো লোক মনোনয়ন করে তাদের দিয়ে পছন্দের প্রার্থী বাছাই, কখনো কখনো নির্বাচক মণ্ডলীর রায় পছন্দ না হলে নিয়োগের ব্যাপারটা মাসের পর মাস ঝুলিয়ে রাখা, পুরনো নির্বাচক মণ্ডলীর মেয়াদ শেষ হলে নতুন নির্বাচক মণ্ডলী বাছাই, তাদের সাহায্যে পছন্দের মানুষকে এবার কাজ করিয়ে দেওয়া। কে লিখছেন? বামফ্রন্ট সরকারের প্রথম অর্থমন্ত্রী অশোক মিত্র তার আপিলা চাপিলা বইতে, পৃষ্ঠা নম্বর 292। তাই বামেদের আমলে যে অনাচারের সূচনা, সেটা বিষবৃক্ষে রূপান্তরিত হলো তৃণমূল জমানায়। বামেরা ধোয়া তুলসী পাতা নয়। স্বয়ং ডক্টর অশোক মিত্রর লেখা বই থেকে আমি বললাম তার মূল্যায়ন। প্রতিবেদন শেষ করব একটা অন্য কথা বলে। ইন্ডিজোটের পিণ্ডি তো আগে চটকে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন ইন্ডিজোট এখানে নেই, আর আসানসোলের বাইরে তৃণমূল কংগ্রেসের তো কোনো অস্তিত্ব নেই। কিন্তু ঠিক রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ, সেখানে ইন্ডিজোটের কি অবস্থা? লালু ঘনিষ্ঠ লালন সিংকে সভাপতির পদ থেকে সরিয়ে সভাপতি হলেন জেডিইউর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। লালন নাকি জেডিইউ ভেঙে আরজেডির সঙ্গে মিশে যাবার ছক করছিলেন। লালু ঘনিষ্ঠ লালন, তাই তাকে সরিয়ে নীতিশই আবার কার্যভার গ্রহণ করলেন। লালুপুত্র তেজস্বী চাইছেন চাচা নীতিশ এবার দয়া করে তাকে মুখ্যমন্ত্রীর কুর্সিটা ছাড়ুন। আর লালুর অন্যায় আবদারে অতিষ্ঠ হয়ে নীতিশ কি আবার এনডিএ মুখী? তেজস্বী ব্যক্তিগত কাজে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল, বাতিল করে দিয়েছেন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিহারে কি আবার নাটকীয় পালা পরিবর্তন? কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। লালন সিংকে জেডিইউ এর সভাপতি পদ থেকে কার্যত ইস্তফা দিতে বাধ্য করা হলো। এটা কি এই কারণে যে লালু ঘনিষ্ঠ লালন সিং জেডিইউ এর একটা অংশকে আরজেডির সঙ্গে মিশিয়ে দিতে চাইছিল? এই তৎপরতা বুঝতে পেরেই নীতিশের এই পদক্ষেপ। কি বক্তব্য আপনার? দেখুন, আপনি আমাকে যে প্রশ্নটা করছেন, আমি তো দুটো ভাবে মোটামুটি দেশের কাছে থাকি। একটা রাজনৈতিক বিশ্লেষক অথবা একটা জনতা দল ইউনাইটেডের আমি কর্মী, দায়িত্বে আছি এখন। কি হিসেবে আমাকে জিজ্ঞেসটা করছেন সেই হিসাবে উত্তরটা দিতে চান? রাজনৈতিক বিশ্লেষক।
রাজনৈতিক বিশ্লেষক হলে আমাকে জনতা ইউনাইটেডের বাইরে গিয়ে কথা বলতে হবে। সেটাই বলুন। যেটা একটা রাজনৈতিক লোকের পক্ষে বলা কার্যত অসম্ভব, কিন্তু অসম্ভব কারণ সকলেই তো পলিটিক্যাল বায়াস, নন পলিটিক্যাল লোকও পলিটিক্যালি বায়াস, তাই না? সুতরাং যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি এটাকে বলি যে দিস ইজ এ পলিটিক্যাল ট্রিক টু বি ইন পাওয়ার। ক্ষমতায় থাকার জন্য এটা একটা রাজনৈতিক চাতুরি, যেটা সব নেতারা করে আসেন। এখন তৃণমূল কংগ্রেসের ভিতরে নবীন প্রবীণের লড়াই, এটা কি মমতার অগোচরে হচ্ছে না মমতা করাচ্ছেন না? এটা তো অনবিহেস্ট অফ মমতা ব্যানার্জি। তেমনি এটা ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল, যেখানে ব্যক্তি সর্বে সর্বা হয়, তিনি কাউকে বোড়ে হিসাবে ব্যবহার করেন, তাকে এগিয়ে দেন, পিছিয়ে দেন, আর কখনো কখনো তার বিলোপ ঘটে, তাকে বলিদান দেওয়া হয়, তাকে রাজা রানী সুরক্ষিত থাকে। এটা তাই করেছেন নীতিশ কুমার, কারণ তিনি পার্টির সর্বমান্য নেতা, তিনি হি ইজ ইন স্টেট পাওয়ার। ভারতবর্ষের রাজনীতিতে স্টেট পাওয়ার আর পলিটিক্যাল পাওয়ারের মধ্যে এখন আসমান জমিন অন্তর হয়ে গেছে, যেটা আপনারাও বোঝেন, আর যারা রাজনৈতিক ব্যাপারটা বোঝার চেষ্টা করে তারাও বোঝে। যে রাষ্ট্র ক্ষমতায় থাকবে সে অন্য ব্যক্তি, যিনি রাষ্ট্র ক্ষমতায় নেই তিনি ভিন্ন ব্যক্তি। সিপিএম ব্যাটি রেখে এটা ভারতবর্ষ দেখে এসছে। জ্যোতি বসুকে আলিমুদ্দিন স্ট্রিট আটকে দিয়েছিল প্রধানমন্ত্রিত্ব থেকে, এবং তাকে সরিয়ে দিয়ে অনিল বিশ্বাস বলেছিল ইট ইজ এ মাস্টার স্ট্রোক। কিন্তু এখন আরএসএস বা বিজেপি বা এনডিএ কন্ট্রোলড ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা নেই, সরকার নেই, মোদী সরকার। মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, ব্যক্তি ইন্দিরা গান্ধী শুরু করেছিলেন 1969 সাল থেকে। নীতিশ কুমারের বিহার সরকার আর জনতা দল ইউনাইটেড সমর্থক। উনি যাকে যার সুবিধে মতো যেখানে ব্যবহার করার উনি করছেন। এইভাবে জর্জ ফার্নান্ডেজ চলে গেছেন, শরদ যাদব চলে গেছেন, এরা দুজনে তো মেন্টার। জর্জ সাহেব রিয়েল মেন্টার নীতিশ কুমারের, এবং মুখ্যমন্ত্রিত্বের জন্য শরদ যাদব নীতিশ কুমারকে প্রতিষ্ঠা করেছেন। নীতিশ কুমার ওয়াজ নট এ লিডার। নীতিশ কুমার তো কখনো নেতা ছিলেন না দলে। নীতিশকে আবার এনডিএতে ফিরতে পারেন ওনার, যেখানে ওনার দেখুন, এটা পার্টির পলিটিক্যাল কোনো এজেন্ডা নেই, পার্টির কোনো রেজলিউশন নেই। উনি যেটা ওনার ক্ষমতায় থাকার পক্ষে, বিকজ তার রাজনীতিটা টিকে আছে ক্ষমতার উপর ভিত্তি করে। ক্ষমতায় আছেন, রাজনীতি আছে, উনি যেখানে সুবিধা মনে করবেন সেখানে যাবেন। থ্যাংক ইউ অমিতাভ দা, থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.